দর্শক বিরতির পর আবারও স্বাগত। দেখছিলেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোলটেবিল। আপনাদের সঙ্গে আছি আমি সেলিম ইমরান খান। আলোচনা করছি অষ্টম বেতন স্কেল নামা নিয়ে। জনাব এম এ মান্নান, যে কথা আমরা বলবার চেষ্টা করছিলাম যে অর্থমন্ত্রী একটি জায়গায় বলেছেন যে আমলাতন্ত্রকে আমরা যেভাবে ম্যানেজ করি, পরিচালনা করি, বিশ্ববিদ্যালয়ের স্টাফদেরকে হিসেবে নিয়ন্ত্রণ করব। এই শব্দ নিয়েও অনেক কথা উঠেছে। আপনি মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে এই কথাটা যথাযথ প্রয়োগ করা হয়েছে বা সম্মানজনক? বোঝা উচিত যে এই স্বায়ত্তশাসন 73 আগে বঙ্গবন্ধু যে ইউনিভার্সিটি গুলোকে স্বায়ত্তশাসন দিয়ে যে হাই নোশন থেকে করেছিলেন ইমিডিয়েটলি আফটার লিবারেশন ইন দ্য আর্লি স্প্রিং ডে, যখন এভরিথিং ওয়াজ আন্ডার ভেরি স্ট্রং ইমোশন একটা, তখন এই আইনটা করা হয়েছিল যে ওনারা স্যার, ওনারা নিজেদের মতো চলবেন, ওনাদেরকে আমরা ইন্টারফেয়ার করবো না। এখনো ইট ইস এ নোবেল এইম, বাট হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল লাইফ? ওনাদের আগে স্কেল আমাদের সঙ্গে কখনোই ছিল না। দে হ্যাড দ্য সেপারেট স্কেল। কত টাকা বেতন পেতেন, এই যে স্যার বললেন যে মর্যাদার প্রশ্ন ছিল না, ওয়ারেন্ট প্রেসিডেন্টের নামই ছিল না। শিক্ষক মানে শিক্ষক, ক্লাস 1 কি ক্লাস 7 এটা মানুষের প্রশ্ন করে না। ইটস অল স্টার্টেড আফটার 70, যখন ওই রকম একটা হলে যে উনার যে ইয়েটা করে গেলেন, যে আমাদের বঙ্গবন্ধু যে সরকার করে গেলেন ইউনিভার্সিটিকে দিয়ে, 75 কিলিং এর পরে ইন্টারনালি কিছু অ্যাডজাস্টমেন্ট শুরু হলো ওই যে প্রেসিডেন্স নিয়ে, অমুকের সঙ্গে অমুকের মিলানো, এটা সেটা করতে গিয়ে এইটার ফল এখন আমরা বয়ে বেড়াচ্ছি। আমাদের প্রশ্ন স্যার একটাই, আমরা কিন্তু উনাদের বেতন ভাতা নিয়ে কিছুই করি নাই, নট এট অল। আর মর্যাদা আমি একটা বারবার বলি, ডক্টর মিজান প্লিজ, আপনারা শিক্ষক, আমরা হোয়াট মর্যাদা উই আর গিভিং ইন দ্য ওয়ারেন্টেড প্রেসিডেন্সি ইজ আরোপিত মর্যাদা, অর্ডার্ড মর্যাদা। ওয়াই শুড ইউ লুক ফর দ্যাট? ইউ শুড লুক ফর অর্জিত মর্যাদা থ্রু ইউর এরুডিশন, থ্রু ইউর লেবার, থ্রু ইউর গবেষণা। সারা বিশ্ব আমাদের সত্যেন কি এখান থেকে বের হন নাই? ডক্টর কুদরতে খোদা কি এখান থেকে বের হন নাই? তারা তো কয় টাকা বেতন নিয়ে বেরিয়েছিলেন, বা তারা কি ক্লাস 1 ক্লাস 2 ছিলেন? ওইসব প্রশ্ন তখন আসেই নাই। কিন্তু যখন সামরিক শাসক করলো, আপনারা কেন পরিবর্তন করছেন না? আমরা তো করছি না, আমরা পরিবর্তন করি। বেতন ভাতা আমরা আমাদের কর্মচারীকে বেতন দিব না? এখন আমাদের অর্থমন্ত্রী বলছেন যে আমরা বেতন ভাতা দিয়ে আমাদের স্টাফকে যেভাবে ম্যানেজ করি ওনাদের করবো। এই প্রশ্ন কেন আসবে? বিশ্ববিদ্যালয়ের স্টাফদেরকে অবশ্যই, যেহেতু উই আর গিভিং পাবলিক মানি, বাজেটেড মানি, টাকা দিচ্ছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন উনি বলেছেন যে নিচে 10 জন প্রভাষক কিন্তু উপরে আছে 1000 অধ্যাপকের জাস্টিফিকেশন। 10 আর 1000 সংখ্যাটা আমি শুনি, আমি বলতে যাবো না। তবে আমি শুনেছি একটা মিসম্যাচ আছে, আমি শুনেছি এইটাও, বাট আমি শুনেছি এইটাও যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে, আই স্ট্যান্ড টু বি কারেক্টেড, ডক্টর মিজান যদি বলতে পারেন, ইউনিভার্সিটিতে নাকি আছেন 30,000, সেখানে নাকি 3,000 আছেন প্রফেসর। আমি প্রথমত হচ্ছে সারা পৃথিবীতেই যেগুলো ভদ্রলোকের দেশ, সেখানে সরকারের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কই হচ্ছে বছরের শুরুতে সরকার পুরো টাকাটা দিয়ে দিবে, আর কোনো কথা সরকার বলতে পারবে না। এটাই বিশ্ববিদ্যালয়। এ না হলে এটা সরকারি কলেজ হবে। এটাই ভদ্রলোকের ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বলেন, আমেরিকার স্টেট ইউনিভার্সিটি হচ্ছে সিম্পলি গভর্নমেন্ট উইল প্রোভাইড দ্য ফান্ড। এবার আসেন, আমি যেহেতু ভাইস চ্যান্সেলর হিসাবে প্রফেসর সিলেকশনের সভাপতিত্ব করি, ওখানে এগুলো এমন না যে দৌড় দিয়ে এসে কেউ হয়ে যায়। সেই সিলেকশন কমিটি এটা কম্পোজিশন হচ্ছে 7 member কমিটি হেডেড বাই ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টেড বাই দ্য চ্যান্সেলর, নট বাই এনি ইউনিভার্সিটি পিপল। ইট ইজ দ্য ফার্স্ট ম্যান অফ দ্য রিপাবলিক। অ্যান্ড দেন 3 জন এক্সপার্ট থাকবেন। ইট ইজ অলসো নমিনেটেড বাই দ্য চ্যান্সেলর। চ্যান্সেলর সরাসরি 3 জন বিশেষজ্ঞ সাবজেক্টেড দেন, অ্যান্ড 2 জন সিন্ডিকেট থেকে এক্সপার্ট আসবে। সেই সিন্ডিকেটও আবার সরকারের লোকজন। যে সরকার আর কিভাবে নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় আমি জানি না। এইগুলো আসলে অনেকেরই ধারণাগুলো নাই। বিশ্ববিদ্যালয়ে যেটা হয়, মনে করেন পদার্থবিজ্ঞানের মতন একটা ডিপার্টমেন্ট, একটা প্রফেসর পোস্ট খালি আছে, কিন্তু একসাথে 5 জন 7 জন আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, খুব ওয়ার্ল্ড ক্লাস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে চলে আসছে, যাদের ইন্টারন্যাশনাল পাবলিকেশন আছে, রিপোর্টেশন আছে। এখন তার প্রফেসরের পদ হচ্ছে একটা। এখন কি হবে? প্রফেসরের পদের জন্য সবাই যখন অ্যাপ্লাই করে, একজনকে আমরা করতে পারবো, আর বাকি 9 জন হলো না। কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কোনো কারণে প্রফেসরের 2টা পোস্ট ছিল, একজন বিদেশ গিয়ে আর আসতেছে না, সেখানে 2 জন প্রফেসরের অ্যাডভার্টাইজমেন্ট হলো। তখন দেখা গেল ফিজিক্স ডিপার্টমেন্টে যে লোকটা সিনিয়র, ওই সে প্রফেসর হইতে পারলো না। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অনেক জুনিয়র, সে প্রফেসর হয়ে গেল। এটা তো আমলাতন্ত্র না? যেমন আরেক ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া, যেমন রাজবাড়ির ডিসি ছিল, তারপরে তুল্লা অন্য বোর্ডের মেম্বার করে দিলেন, অথবা হাওড় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করে দিলেন, অথবা শিল্পকলা একাডেমির ডাইরেক্টর ফাইন আর্টস, আগে ছিলেন ডিসি। এগুলো বিশ্ববিদ্যালয়ে করা যায় না। বিশ্ববিদ্যালয়কে আপনাকে ওই ডিপার্টমেন্টেই তাকে শিক্ষকতা করতে হবে। তাহলে কি উপায়টা কি আছে?
তখন বলা হলো প্রফেসর পদের সমস্ত যোগ্যতা যারা ফুলফিল করবে, এবং এটা আরো কঠিন শর্ত দেওয়া হলো, পাবলিকেশনের সংখ্যা আরো বাড়ানো হলো, যদি অতি যোগ্যতা সম্পন্ন প্রার্থী থাকে কিন্তু প্রফেসরের কোনো পদ নাই, তখন কি করবেন? 50 বছর যাবৎ চাকরি করবে, সে কি অ্যাসোসিয়েট প্রফেসর থেকে যাবে? সেখানে বলা হলো এই সমস্ত শর্ত ফুলফিল করলে অ্যাসোসিয়েট প্রফেসরের পদটি কনভার্ট হয়ে রিস্ট্রাকচারিং যেটা ছিল প্রফেসর হবে। আবার এই প্রফেসর যখন রিটায়ারমেন্টে যাবে তখন কিন্তু এর পদটা প্রফেসরের থাকবে না, সেটা তখন আবার অ্যাসোসিয়েট প্রফেসর পদ হয়ে যাবে। এটা বললাম এই কারণে যে অনেক সময় এই মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো আছে, প্রফেসর মনে হয় দৌড় দিয়ে এসে হয়ে যায়, একেবারে নির্দিষ্ট করা এইসব কথাবার্তাগুলো কোনো এগুলো মিস ইনফরমেশন, তথ্য দেওয়া হয়নি। আর প্রফেসর মাননীয় সাহেব না আমি মাননীয় অর্থ প্রতিমন্ত্রী বলতেছি, সরকার আর নিয়ন্ত্রণ করার কোনো জায়গাই নাই ওখানে। সরকার যদি নিয়ন্ত্রণ করে তাহলে এগুলো গভর্নমেন্ট কলেজে পরিণত হবে। সরকারের সাথে বিশ্ববিদ্যালয়ের একটাই সম্পর্ক, বছরের শুরুতে টাকাটা দিয়ে দিবেন আর বিশ্ববিদ্যালয় কলেজের সঙ্গে ডিফারেন্স কেন হবে স্যার? কোয়ালিটি না, শিক্ষা যদি হয়ে থাকে তাহলে আপনার পাবলিকেশন, আপনার রিসার্চ, এগুলো ওয়ার্ল্ডে যখন 1000 ইউনিভার্সিটি নাম বের হয়, আই ডোন্ট সি মাই ইউনিভার্সিটি দেয়ার। আসে ঠিক আছে, ওয়ার্ল্ডের 1000 এক সেকেন্ড বলে নেই, ওয়ার্ল্ডের 1000 ইউনিভার্সিটির বাজেটের দিকে তাকান, আপনার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় 4000 ইউনিভার্সিটির মধ্যেও নাই। আপনি যে টাকা রোড দেখেন, আমাদের পাওয়ার দেখেন, আমাদের আদার থিংস দেখেন, যেগুলো আপনি যে টাকা দেন সেটা ওয়ার্ল্ডের 4000 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও তো ওই টাকার। তাহলে ওই সময় মেঘনা সাহা, সত্তর সাহা করতে ওখানে সেই দিনও নাই, আর সেই রকম এখন দিন নাই না না আমরা 1900 অন্য যে আলোচনা করছি অন্য স্বার্থ আপনি যেটা মনে করি 1909 থেকে 11 সাল জাপানে 1900 ইয়ে ছিল, মানে গভর্নমেন্ট বাজেটের 43% শিক্ষা খাতে ব্যয় করছে। একমত। যদি এই জায়গাটা আমরা আপনি শিক্ষা খাতে বাজেট কমতে কমতে আমাদের বিবেচনা করা দরকার যে জায়গাটা মনে হয় নিয়ে আসছেন, আর আপনি বলতেছেন ওই গবেষণা সত্যেন ঘরে বসে বলতে চাই আমাদের শিক্ষকদের জন্য অবশ্যই দেখুন দরকার। আমরা আশপাশের দেশগুলো আছে, এখানে স্বতন্ত্র বেতন কাঠামো দরকার, এবং সেটা আমি আগেও বলেছি যে প্রাইমারি শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই টাকা ছাড়া এই জায়গায় চলবে না। সুতরাং সেটার জন্য মর্যাদা অবশ্যই লাগবে, এবং মর্যাদাও বর্তমান বাস্তবতায় আপনি বাজার অর্থনীতির কথা বলেন, এটা আমরা আমদানি করি নাই, সেটা টাকাবিহীন মর্যাদা হয় না, এটা মনে রাখতে হবে, এবং সেটা করতে হবে। আমি এই সুযোগে এখানে আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনসুরের কিছু কথার একটু আমাদের পজিশনটা একটু বলতে চাই। দেখুন, একটা বেতন বৈষম্য, একটা উনি যেটা বলেছেন শতভাগ একমত। আমি জানি বাংলাদেশে এমন ব্যাংক, বীমা এবং কতগুলো এনজিও আছেন, তার যে বড় কর্মকর্তা যে পরিমাণ বেতন পান, আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্রামে তার পিয়নের বেতন 3000, ওনারা বেতন নেন 9 থেকে 10-12 হাজার টাকা। আমি মনে করি যে এইটাও সরকার হাত দেওয়া দরকার, অনুপাতের জায়গা। আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু ওই উদাহরণ টেনে যদি আমি সরকারের বেতন বৈষম্যের জায়গা করি, এটা বিনয়ের সাথে বলি, এটা আমাদের দ্বিমত থাকছে। এইখানে যেমন অর্থনীতির কথা এখানে কে বললেন, আমার মনে হয় স্যারই বললেন যে এই যে 16,000 কোটি টাকা দিতে হবে, এটা কোনো না কোনো ভাবে যাবে। আমি জানি না এই যে জনগণের টাকার এই বোঝা, এই বছর 16,000 কোটি টাকা, আগামী বছর 23,000 কোটি টাকা, এইটা স্বর ক্ষমতা 21 লক্ষ মানুষের জন্য, এইটা করেই কি আমরা সব ক্ষান্ত করব? এখন জানি না, এখানে মনসুর স্যারের সাথে ডিফারেন্সের জায়গায় এখানে উনি বলছেন যে আমার ক্ষেত মজুর এবং অন্য জায়গায় বেতন ডাবল হয়ে গেছে। এইটা আমাদের অবজারভেশন, আমরা মাঠে থাকি, আমরা কিন্তু এটা পাইনি। এইখানে আজকে যে সভা করছি, যারা আমাদের চিত্র ধারণ করছে, লাইটম্যান অমুক টমক, খোঁজ নিয়ে দেখেন কাদের বেতন ডবল হয়েছে আমাদের জানা নেই। আমরা সহজ ভাষায় বুঝি, দুইটা তো পথ আছে, একটা হচ্ছে তার ন্যূনতম মজুরি, এইটা ডাবল বেড়ে গেছে, আমরা কিন্তু সম্প্রতিকালে শ্রমিকদের এটা দেখছি না। আরেকটা দৈনিক মজুরি, দৈনিক মজুরি যেটা আমরা গ্রামে গঞ্জে এখন দেখি। আপনারা বলেন, এটা কি সবাই দায়িত্ব নিয়ে বলতে পারেন 365 দিন সবার কাজ আছে? আমাদের কাছে কিন্তু সেই তথ্য নেই। হ্যাঁ, আজকে গ্রামের গরিব মানুষ, অন্যরা একেবারে না খেয়ে থাকছে না, সত্য কথা। তার অন্যতম কারণ একটা, সে যেমন নিজে কাজ করে, তার স্ত্রী কাজ করে, ছোট ছেলে মেয়েরাও কাজ করে। শিক্ষার হার, সাক্ষরতার হার দেখছেন 64 থেকে নেমে 61-তে চলে আসছে। ওইখানে শিশু শ্রমের জায়গা কিন্তু বেড়ে গেছে। এইগুলো বিবেচনায় রাখতে হবে, তাহলে আয়টা বিবেচনা করা যাবে। সুতরাং এককের আয়টা কিন্তু বাড়েনি, এই জায়গা দরকার। এখানে আমার একটা জিনিস মনে পড়লো, যখন আমি ছাত্র আন্দোলনে ছিলাম 80 থেকে 90-94 ছাত্রবৃন্দ নিয়ে আসছি, ওই সময় একজন বিদেশি ভদ্রলোকের সাথে, তিনি একজন ইকোনমিস্ট, এই দেশে আসছিলেন। অনেক গল্পের মধ্যে তিনি একটা কথা বললেন, এটা আমার এখনো কানে বাজে। বলছে, আপনাদের দেশে মজার সুবিধা আছে, এই সুবিধা যেমন দেশকে ভালো সাজাতে পারেন, এই সুবিধাকে ব্যবহার করে তাদেরকে আপনি ব্যবহৃত করতে পারতেন। তাহলে যে কি ব্যাপার,
ওই যে গ্রামে গঞ্জে হাঁটলে হয়তো একটা না খাওয়া মানুষ, তাকে যদি বলি ভাই কেমন আছেন, একজন কাউকে নিয়ে, সে না খেয়ে আছে কিন্তু ফোকলা দাঁত বের করে হেসে বলে আল্লাহ ভালো রাখছে। আর বাংলাদেশের মানুষ আপনারা এমন একটা জিনিস আবিষ্কার করছেন, সবচেয়ে কম খেয়ে কিভাবে ভালো থাকা যায়। তাহলে এইটাই যদি আমার জায়গা হয় তাহলে মানুষ ভালো আছে। কিন্তু ডাবলের যে কথাটা বললেন সেই জায়গায় আমার মনে হয় যে এইটা নাই, এইটা বিবেচনা করা দরকার। হ্যাঁ নিশ্চিত, এইখানে ধরেন এই যে ভাতার জায়গাটা আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে বলি যে হ্যাঁ ওই যে আমরাও যারা পত্রিকায় দেখলাম যে কর্মচারীর ওই জায়গাগুলো উঠিয়ে দিয়েছেন, দেখলাম নববর্ষ ভাতা একটা চালু করা হয়েছে, ভালো খবর। এইখানে প্রতি বছর বছর মুদ্রাস্ফীতির সাথে সমন্বয় রেখেই করা উচিত বলে আমরা মনে করি, সেটা না হলেও করা হয়েছে। কিন্তু আমাদের যে বক্তব্য, আপনার কথা দিয়ে যদি বলি, বলছেন তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের সংবিধানে প্রজাতন্ত্রের মালিক কাদের বলেছে? জনগণ। তাহলে সেই জনগণের রায় কি হচ্ছে, সেই জায়গাটা সরকারের নজরদারি কি? শুধু শিক্ষক একটা, সেটা আলাদাই, কিন্তু এই পুরো পে স্কেলের সাথে আমার বিবেচনায় শিক্ষকদের একটা পাল্টাপাল্টি জায়গা রেখে আমার মনে হয় সমাজের বিরাট অংশ মানুষের আয়, সেই ওয়েস্ট কমিশনের জায়গা, গ্রামের মানুষের আয়ের জায়গা, আমাদের নারীদের আয়ের জায়গা, এই জায়গাগুলো কিন্তু একটু বাইপাস হয়ে যাবে। সুতরাং সেই জায়গাটা ঠিক রাখা উচিত, আমি মনে করি ঠিক থাকা উচিত না। এই জায়গাগুলো আমরা কি করব সেইটা বিবেচনা নেওয়া জরুরি বলে আমরা মনে করি। আমরা এগোচ্ছি হয়তো। আপনি বলুন যে আসলে আমি ছোট অবজারভেশন করব একটু শিক্ষকদের সম্পর্কে, আমি একটা ঘটনা বলে করবো, ওইটাকেও ওই প্রসঙ্গটা টানবো। আমি আমেরিকার কথা একটা বলছি। আমি তখন কেবল IMF এ জয়েন করেছি। আমার আরেক ফ্রেন্ড, সেও IMF এ একটু সিনিয়র, সে বলতেছে এটা খুব জিনিস আমার খুব খারাপ লাগলো। আমি বললাম কি ব্যাপার? বলে না খুবই খারাপ লাগলো, আমার সাথে কুপম্যানস এন্ড স্কার্ফ, কুপম্যান হচ্ছে নোবেল লরিয়েট আর স্কার্ফ হচ্ছে ইয়েলের সিনিয়র প্রফেসর, কন্টেন্ডার ফর এ নোবেল প্রাইজ, তারা আমার সাথে আসলো। তারা ইকোনমি ক্লাসে চলে গেল, আমি ফার্স্ট ক্লাসে আসলাম। আমি তো তাদের ছাত্র, আমি যেহেতু IMF এ আছি আমাকে এই প্রিভিলেজটা দিচ্ছে, কিন্তু তারা এত বড় পজিশন, এত সম্মানিত ব্যক্তি, তারা কিন্তু ওখানে চলে গেল। আমার কাছে খুব খারাপ লাগছে। আমি বললাম খারাপ হওয়ার কিছু নাই, পরে যখন পোডিয়ামে ওনারা সেন্টার টেবিলে বসবেন তখন আমরা কিন্তু নিচে বসে থাকবো। কাজেই ইনস্টিটিউশন কিভাবে তার স্টাফকে ট্রিট করে সেটা দিয়ে যদি আমাদের প্রফেসরদের গাত্রদাহ হয় সেটা কিন্তু সঙ্গত নয়। প্রফেসররা প্রফেসর, তাদের সম্মান হবে তাদের দ্বারাই অর্জিত একটা স্থান, যেটা কেউ নিতে পারবে না, কেউ দিতেও পারবে না। এটা আমি একটা বলি, শেষ করলাম এই প্রসঙ্গ। এখন আমি বিশ্ববিদ্যালয়ের স্টাফদেরও নিয়ন্ত্রণ করা হবে, নিয়ন্ত্রণ বিষয় আপনি কেরানি ইয়েদেরকে আপনি কিভাবে করেন সেটা নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না, ওটা সরকারি ভাবেই করুক। আমি যেটা শিক্ষকদের প্রফেসরদের কথা বলছি সেই প্রসঙ্গে এই এক্সাম্পলটা দিয়ে দিলাম। এই যে অর্থমন্ত্রী বক্তব্য, এখানে আমার মনে হয় যে ভাষা প্রয়োগের ব্যাপারে তিনি হয়তো এটা বলেছেন, আমি এটা দ্বিমত পোষণ করি। ক্লিয়ারলি বলেছেন বক্তব্যটা, এখানে কোট করি আমি, কোট আনকোটের মধ্যে, দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে। এটাতে তিনি ভাষা প্রয়োগের ক্ষেত্রে একটু এদিক ওদিক করে ফেলেছেন। আমরা যেটা বলছি উনি সেটা মিন করে নাই, ওনার বক্তব্যে উনি একদম জেনে শুনে, ওনারা জ্ঞানী নন, জ্ঞান নেই, ওই অর্থেই তিনি এটা বলেছেন। ওনার ইনফরমেশনের অভাবে উনি কথা বলে আমার মনে হয় না। আসবো, আমি ব্যাখ্যা শুনে নিই এই জনাব মুনসিরের কাছে, যে আপনি যে ইম্প্যাক্ট গুলোর কথা বলতে চেষ্টা করছেন। অন্য ব্যাপারগুলো তো আমি এইটুকুই শুধু বলবো যে দেখুন, বাংলাদেশের অর্থনীতি চেঞ্জ হয়েছে। এখন কিন্তু ওই অতি দরিদ্র হত দরিদ্র কিন্তু বস্ত্রহীন অন্নহীন নয়। আমি যখন আমার নিজের গ্রামে আমি যখন এখন অনেক কাজ করাই, আমি তো লোক হায়ার করি, 400 টাকার নিচে 3 বেলা 2 বেলা ভাত দিতেই হবে তাদেরকে, এবং পাঙ্গাস মাছ খাবে না তারা। দ্যাটস দ্য নেচার অফ এখানে পুয়ারেস্ট ওয়ার্ক ফোর্স ইন বাংলাদেশ, দ্যাটস দ্য রিয়ালিটি। এটা কিন্তু আগে ছিল না, এটা ভালো। আই ফিল প্রাউড যেটা আমাদের দেশের দরিদ্র শ্রেণী উঠে আসছে এবং তাদের এই দাবি করার মতো সক্ষমতা আছে, এবং সেটা আমাদের যারা আমরা এমপ্লয়ার আমাদেরকে মেনে নিতে হবে, কারণ সেইভাবেই তো সমাজে উন্নতি হয়। একটা সমাজ কোনোদিন বড় হতে পারে না যদি আমরা শ্রমিককে একই সাথে টেনে তুলতে না পারি। আমি একটু আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সর্বশ্রেণীর লোকেরই বাড়ছে। সমতা একটা জিনিস যেটা পৃথিবীর কোনো দেশেই নাই, কোনো দেশেই নাই। লেটস বি অনেস্ট। আপনার চীনে কি সমতা আছে?
সবচেয়ে বেশি বিলিয়নিয়ার গ্রোথ কোথায় হচ্ছে? সমাজতান্ত্রিক দেশে হচ্ছে। রাশিয়াতে কোথায় কি হচ্ছে? ক্ষমতার কথা বলবেন, যদি ক্ষমতার জন্য কিন্তু বৈষম্যের পরিমাণ যদি বেশি বাড়ে, আমাদের যেটা চেষ্টা এখানে 400 টাকা বেতন আর পাঙ্গাস মাছ না খাওয়ার এই যে উদাহরণটা, এটা বাংলাদেশের যে, আমি জানি না আপনার গ্রামের কথা, আমার গ্রামে 365 দিনের জন্য এই অবস্থা নাই, 100 দিনে এই অবস্থা। আমি একটু বলি, 265 দিনে এই অবস্থা। আমি আরেকটু বলবো, তাহলে 365 দিনের মধ্যে যদি 400 টাকা ভাগ করা যায় কত পড়ে? এর সাথে আমি একটু অ্যাড করবো। এখন কিন্তু ওই বর্ষাকালে তারা বসে থাকে না, তারা ঢাকা চলে আসে রিক্সা চালায়, আবার না হলে সিএনজি চালাচ্ছে, ওই গ্রামের রাস্তাতেই রিক্সা চালাচ্ছে। একটা লোকও সারা বছর বসে থাকে না 6 মাস, একটা লোকও না, যদি সে অলস না হয়, একেবারে নিতান্তে কাজ করতে না। আসান ইসমুঞ্চের আমার একটি প্রশ্ন আছে যে আমাদের যে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে বা প্রাইভেট সেক্টরগুলো রয়েছে, এই সরকারি বেতন বৃদ্ধির ফলে এখানে কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে, বা তারা কি সাস্টেইন করবে কিনা ছোট ছোট প্রতিষ্ঠানগুলো বেতন বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন আমাকে বলছিল স্কপ আন্দোলন করবে, আমি বলি স্কপ ইটস অলমোস্ট ফরগটন এন্টিটি নাও, ইট ডাজন্ট অপারেশনালি ভার্চুয়ালি এক্সিস্ট। কারণ প্রাইভেট সেক্টরের বেতন বৃদ্ধি সব সময়ই হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। আমরা যখন একটা এমপ্লয়িকে হায়ার করি, তাকে আমরা তো করসপন্ডিং মার্কেট প্রাইস দিচ্ছি, এবং অটোমেটিক প্রত্যেক বছরই কিন্তু তার স্যালারি ইনক্রিজ হচ্ছে প্রাইভেট সেক্টরে। একটা রিক্সাওয়ালার কিন্তু তার একটা পিরিয়ডিক ইনক্রিজ হয়ে যাচ্ছে, নিজে নিজেই সেটাকে করে ফেলে আয়ের সাথে সাথে। এই জিনিসগুলো প্রাইভেট সেক্টরে হয়ে গেছে, তারা কোনো নতুন করে কোনো ডিমান্ড করবে না। ডিমান্ড করবে কারা? যারা সরকার সংশ্লিষ্ট, অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। জনাব কাজী সিরাজ, একটি কথা বলা হচ্ছে যে এই বেতন বৃদ্ধির ফলে গতিশীলতা আসবে, দুর্নীতি কমবে, এবং অন্যান্যরা বলছেন যে এফিসিয়েন্সি না হলে দুর্নীতি কমবে না এবং গতিশীলতা আসবে না। আপনি কি মনে করেন যে দুর্নীতি কমবে এই বেতন বৃদ্ধির ফলে? প্রশ্নটা কিন্তু অনেক আগে থেকে আছে। আমাদের আমলাতন্ত্রের, বর্তমান আমলাতন্ত্রের এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন কিন্তু আছে যে এটার অভাব আছে এফিসিয়েন্সি। এমনও কিছু কিছু, আমি কেউ রাগ করবেন কিনা আমি জানি না, বলা হয় কিছুদিন পরে নোটিং এর জন্য যারা রিটায়ার করে ফেলেছেন কর্মকর্তা, তাদেরকে হায়ার করা লাগবে। এফিসিয়েন্সি নাকি লেভেল এই জায়গায় আছে। তো এখানে এদের কাছ থেকে আমরা বেতন বাড়িয়েই এফিসিয়েন্সি পাবো আমার মনে হয় না। এক, 2 নম্বর, দুর্নীতির কথা তো সাবেক সচিব রাষ্ট্রদূত উনি বলেছেন যে গতকাল মানে পে স্কেল হওয়ার আগে একটা কাজের জন্য একটা লোকের সঙ্গে 5 লক্ষ টাকার কন্ট্রাক্ট হয়েছে, আমাকে 5 লক্ষ টাকা দেবেন, আপনার এই ফাইল সাইন হবে। তো এখন বেতন স্কেল বাড়ার পরে ওই 5 লক্ষ টাকা 1 লক্ষ টাকাও তিনি সবটা বাদ দিলাম, কিছু কমাবেন কিনা, যে কিছু কম দিয়ে আমার কাজটা করে দেন, আমার মনে হয় সম্ভাবনা আছে না, আমি সম্ভাবনা দেখি না এটা কমবে না, বরং মানে বেশি বেতনের অফিসারের দাম বেশি, তো ওনার রেটও বেড়ে যায় কিনা এখন এই সন্দেহ, এই সংশয় কিন্তু মানুষের মনে আছে। আর ওই যে যেটা বারবার বলা হচ্ছে 21 লক্ষ কর্মচারী, আমার মনে হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা, আমি সংবাদপত্র জগতের লোক, এই যে বেতন টেতনের ব্যাপারে, বৈষম্যের ব্যাপারে সংবাদপত্রের ক্ষেত্রে পে স্কেল আছে, কিন্তু ওয়েজ বোর্ড আছে, সব জায়গায় কিন্তু মেনটেন করে বলা হয়। যেমন বড় পত্রিকা যেগুলো ধরেন, বড় বড় পত্রিকা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হ্যাঁ অষ্টম নবম ওয়েজ বোর্ড তারা দিচ্ছেন, হয়তো 100 সাংবাদিক আছে, এটা পাচ্ছেন 15 জন। বাকিরা বড় বড় সংবাদপত্র বলে বাংলাদেশে আমরা যেগুলোকে জানি, সেখানে 3 লক্ষ টাকা বেতনের সাংবাদিক যেমন আছেন, আবার 15,000 টাকা বেতনের সাংবাদিকও আছেন। তো এখন এগুলো সরকারের কাজ কি শুধু 21 লক্ষ সরকারি কর্মচারীদের দিকে তাকানো, এদের দেখভাল করা? অন্য এই সমস্ত যে ক্ষেত্রগুলো আছে, যে সমস্ত সেক্টরগুলো আছে, এগুলোকে দেখার দায়িত্ব তো সরকারেরই। এরাও তো এই সরকারের পরিচালনাধীন বিভিন্ন জায়গায় কাজ করছেন, এদের দায়িত্ব তো সরকারকে নিতে হবে। যেমন গণমাধ্যমে একটি অন্যতম জায়গা, যেখানে শুধু গণমাধ্যম না, আমি গণমাধ্যমের কথা আমি নিজে জানি, আমার এই অভিজ্ঞতা আছে। অন্য জায়গায় একই জিনিস আছে, এই যে প্রাইভেট সেক্টরের কথা বলে, কর্পোরেট হাউসগুলোর কথা বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ কিছু কিছু অনেক বেতন আছে, আবার সেখানে অত্যন্ত পুয়ার বেতনের লোকজনও আছে, কাজ করা খাটায় তাদেরকে দিয়ে। অন্যান্য প্রাইভেট সেক্টর যে কোম্পানি, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, অন্যান্য জায়গায় কিছু লোকের, প্রাইভেট ব্যাংক ক্ষেত্রগুলোতেও কিছু লোকের বহু বেতন, আবার অনেক লোকের খুব কম বেতন আছে। এখন এগুলো
প্রাইভেট ক্ষেত্রে বা একটা ব্যাংকের ক্ষেত্রে সরকার কি করবে, বলবে যে আমরা কি করবো, এটা তো ব্যক্তি মালিক। এই প্রসঙ্গে আলোচনা করছি কিন্তু আমি যেটা মনে করি সরকারের সর্বক্ষেত্রে এই বেতন বাড়া কমা এই সমস্ত যেটা এটা বাজারকে ইনফ্লুয়েন্স করে, বাজারের উপর এটার প্রভাব পড়ে, সর্বক্ষেত্রে এই দিকগুলো খেয়াল রাখা উচিত যে সবার সমহারে ক্রয় ক্ষমতা